4 বছরের দীর্ঘ অপেক্ষার পর আজ প্রিয়া রায় অবশেষে তার প্রিয় শহর বারাণসীর সেই পবিত্র মাটিতে পা রাখছে, যেখানে একদা সে তার উচ্চাকাঙ্ক্ষার প্রথম স্বপ্নের ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু আজকের প্রিয়া আর সেই আগের সরল স্বপ্নময় মেয়েটি নয়, যেমনটা সে 4 বছর আগে ছিল। তখন সে ছিল শুধু এক অতি সাধারণ তরুণী। তার চোখে আইএএস অফিসার হওয়ার অদম্য স্বপ্ন জ্বলজ্বল করত এবং হৃদয়ে স্বামী অভিরূপের অটল আস্থা নিয়ে সে দিল্লির ট্রেনে উঠেছিল। আজ সে সেই একই বারাণসীতে ফিরে এসেছে, প্রিয়া রায় আইএএস হয়ে, শহরের নতুন জেলা শাসক হিসেবে। সরকারি গাড়িটি যখন শহরের পুরনো বাসস্ট্যান্ডের কাছে ধীর গতিতে থামল, তখন তার দৃষ্টি অজান্তেই বাইরের দিকে আটকে গেল। সেই ভাঙাচোরা শেড, সেই পান সিগারেটের ছোট দোকান, সেই অবিরাম মানুষের ভিড়, সবকিছুই যেন সময়ের স্রোতে অপরিবর্তিত ছিল। শুধু সময়ের চাকা ঘুরে গিয়েছিল অদৃশ্যভাবে। ফেব্রুয়ারির হালকা শীতল বাতাস তার মুখে স্পর্শ করে গেল, কিন্তু তার অন্তরে যে অস্থিরতার ঝড় উঠছিল তা কোনো ঋতুর সঙ্গে বাঁধা পড়েনি। 4 বছর আগে যখন সে চলে গিয়েছিল, অভিরূপ হাসি মুখে বলেছিল, তুই শুধু মন দিয়ে পড়, বাকি সব আমি সামলে নেব। সেদিন তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখেছিল সে, যেন রিনার স্বপ্নকে সে নিজের জীবনের ধর্ম বলে গ্রহণ করে নিয়েছিল। গাড়িটি হঠাৎ জ্যামে আটকে গেল। ড্রাইভারটি ঘুরে বলল, ম্যাডাম, সামনে বেশ জ্যাম, বোধহয় বাসস্ট্যান্ডের কাছে কোনো ভিড় জমেছে। প্রিয়া এক মুহূর্ত ভেবে নিল এবং দৃঢ় গলায় বলল, আমি এখানেই নেমে যাব। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে চারপাশের মানুষের দৃষ্টি তার ওপর স্থির হয়ে গেল। সাদা সাধারণ শাড়িতে মোড়া, চুলগুলো সুন্দর করে গোছানো, চোখে আত্মবিশ্বাসের অটল ছায়া। সে এখন এই শহরের নতুন জেলা শাসক, যার নাম সবাই জানে। কিন্তু বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই তার পা হঠাৎ স্থির হয়ে গেল। রাস্তার এক কোণে একটি ছোট ঠেলাগাড়ি দাঁড়িয়েছিল, যেখানে গরম তেলে সিঙাড়া ভাজা হচ্ছিল। বাষ্প উঠে বাতাসে মিশে যাচ্ছিল, আর সেই বাষ্পের আড়ালে দাঁড়িয়ে একজন মানুষ কপালের ঘাম মুছে ক্রেতাদের সিঙাড়া সরবরাহ করছিল। প্রিয়ার শ্বাস যেন আটকে গেল। ওটা অভিরূপ ছিল, সেই অভিরূপ যে 4 বছর আগে তাকে দিল্লি পাঠানোর সময় বলেছিল যে তোর প্রতিটি সাফল্য আমারই হবে। সেই অভিরূপ আজ বারাণসীর বাসস্ট্যান্ডে সিঙাড়া ভাজছে। তার বুকের ভিতরটা যেন ধরফর করতে ভুলে গেল। সে ভেবেছিল যে অভিরূপ এতদিনে নিশ্চয়ই কোনো ভালো চাকরিতে স্থিত হয়েছে, হয়তো সেও কোনো উন্নতি করেছে, কিন্তু এই দৃশ্য তার কল্পনার সীমানা ছাড়িয়ে গিয়েছিল। ভিড়ের মধ্য থেকে একটি ছেলে হেসে উঠে বলল, অভি ভাইয়া, তাড়াতাড়ি দাও না, বাস এসে পড়বে। অভিরূপ মুচকি হেসে জবাব দিল, বাস আসুক বা যাক, সিঙ্গারা গরমই পাবে। তার গলার স্বর সেই একই ছিল, সারল্যে ভরা, ভরসায় মোড়ানো। প্রিয়ার চোখ দুটো ভিজে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। অভিরূপ তাকে সাধারণ ক্রেতা ভেবে বলল, ম্যাডাম, কয়েকটা সিঙ্গারা দেব? কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। দুজনের চোখ মিলিত হল। সময় যেন থমকে দাঁড়াল। প্রিয়া? তার ঠোঁট কেঁপে উঠল। প্রিয়ার গলায় কথা আটকে গেল। হ্যাঁ, অভি। 4 বছরের দূরত্ব যেন ওই দুটি শব্দে সংকুচিত হয়ে এল। ভিড়ের কেউ কিছুই বুঝতে পারল না, কিন্তু দুজনের জন্য পুরো পৃথিবী সেই মুহূর্তে স্থির হয়ে গিয়েছিল। অভিরূপ তাড়াতাড়ি হাত ধুয়ে নিল, যেন নিজেকে সামলাতে চাইছে। তুই তুই এসে গেলি? একবার জানালিও না? তার গলায় আনন্দের সঙ্গে দ্বিধার মিশ্রণ ছিল। প্রিয়ার দৃষ্টি তার পোশাকের ওপর, হাতের পোড়া দাগের ওপর এবং মুখের ক্লান্তির রেখায় পড়ল। তুমি এখানে? সে ধীর গলায় প্রশ্ন করল। অভিরূপ হালকা হেসে উত্তর দিল, ব্যবসা তো ভালোই চলছে, মানুষ গরম সিঙাড়া পছন্দ করে। তার হাসিতে লুকানো ব্যথা প্রিয়ার চোখ এড়াল না। সে বুঝতে পারল যে অভিরূপ কিছু একটা লুকিয়ে রেখেছে। চাকরিটা? সে আবার জিজ্ঞাসা করল। অভিরূপ চোখ নামিয়ে নিল। ছাড়তে হয়েছে, বাবার শরীর খারাপ হয়ে পড়েছিল, ঘর চালাতে হতো। প্রিয়ার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। 4 বছরে সে কখনো সঠিকভাবে জানতে চায়নি যে অভিরূপ কেমন আছে। প্রতিটি ফোনে সে শুধু বলেছে, আমি পাশ করে যাব তো? আর অভিরূপ প্রতিবার তাকে সাহস জুগিয়েছে। সে কখনো নিজের সংগ্রামের কথা বলেনি। তুমি জানালে না কেন? তার গলা কাঁপছিল। অভিরূপ শান্ত স্বরে বলল, তোকে বিরক্ত করতে চাইনি। তোর স্বপ্নের মাঝে আমার বাধ্যবাধকতাগুলো টেনে আনতে চাইনি। তার এই কথাগুলো প্রিয়ার বুকে তীরের মতো বিঁধে গেল। ঠিক তখনই ভিড়ের মধ্যে হঠাৎ একটা চাঞ্চল্য শুরু হয়ে গেল।
একটি ছেলে দৌড়ে এসে ধীরে ধীরে বলল, অভিভাইয়া, মোড়ের লোকজন আবার জিজ্ঞাসা করছে। অভিরূপের মুখ এক মুহূর্তে বদলে গেল। তার চোখে এক অজানা ভয়ের ছায়া পড়ল। সে নিচু গলায় বলল, প্রিয়া, তুই এখান থেকে চলে যা। প্রিয়া চমকে উঠল। কেন? অভিরূপ গম্ভীর স্বরে বলল, কিছু পুরনো হিসেব বাকি আছে। আমি চাই না তোর নামে কোনো দাগ লাগুক। প্রিয়া বুঝতে পারল না এটা কোন খেলা। তখনই ৩-৪ জন লোক সেখানে পৌঁছে গেল। তাদের মুখগুলো শক্ত, চোখে ধূর্ততা। একজন ব্যঙ্গের সুরে বলল, অভি, ঋণ শোধ করলি নাকি? এখনও স্বপ্ন দেখছিস? প্রিয়ার রক্ত টকবক করে উঠল। সে এগিয়ে গিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করল, কারা তোমরা? ওই লোকটি হেসে উঠল, ম্যাডাম, আপনি মাঝখানে পড়বেন না। প্রিয়া ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে ঠান্ডা গলায় বলল, আমি এই জেলার জেলাশাসক, আর এখন এই বিষয়টা আমার। ভিড় নিস্তব্ধ হয়ে গেল। অভিরূপের চোখে গর্বের ঝলক ফুটে উঠল, কিন্তু ওই লোকগুলোর মুখে হালকা হাসি ফুটল, যেন তারা এটাই চেয়েছিল। যাওয়ার সময় তারা বলে গেল, খেলা তো মাত্র শুরু হলো। সেই সন্ধ্যায় শহরের খবরের কাগজে বড় করে খবর ছাপা হলো, নতুন আইএএস অফিসারের নাম ঋণের বিতর্কে জড়িয়ে। প্রিয়া যখন এটা পড়ল, তখন সে বুঝতে পারল যে এটা শুধু ঋণ নয়, একটা পরিকল্পিত ষড়যন্ত্র। বাসস্ট্যান্ডের সেই ছোট ঠেলাগাড়িটি এখন একটা বিশাল তুফানের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। আর এখন প্রশ্ন শুধু টাকার নয়, প্রশ্ন ছিল ভরসার, সম্মানের এবং সেই সম্পর্কের যা ৪ বছর আগে একটি স্বপ্ন বুনেছিল। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু প্রিয়ার চোখে ঘুমের ছিটে ফোটাও ছিল না। সরকারি বাংলোর বিশাল ঘরে বসে সে বারবার সেই খবরের কাগজের হেডলাইন দেখছিল, তার নাম, অভিরূপের ঋণ এবং একটি সন্দেহজনক সম্পর্ক। শব্দগুলো ছোট ছিল, কিন্তু তাদের প্রভাব ছিল তুফানের মতো ধ্বংসাত্মক। সে প্রথমবার অনুভব করল যে চেয়ার যত উঁচুতে হয়, সেখানে বসা মানুষটি ততটাই সহজ লক্ষ্য হয়ে দাঁড়ায়। ৪ বছরের পরিশ্রম, ত্যাগ, সংগ্রাম, এসব কি একটা মিথ্যে খবরে কলঙ্কিত হয়ে যেতে পারে? তার মনে প্রশ্নের ঢেউ উঠছিল, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন ছিল, অভিরূপ আসলে কতটা লুকিয়ে রেখেছিল। ওদিকে বাসস্ট্যান্ডের ঠান্ডা রাতে অভিরূপ নিজের ঠেলাগাড়ি গুছিয়ে নিচ্ছিল। দিনভরের ক্লান্তি তার কাঁধে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু মনের ক্লান্তি তার চেয়েও অনেক বেশি ভারী ছিল। সে কখনো ভাবেনি যে প্রিয়ার ফিরে আসাটা এমনভাবে হবে। সে চেয়েছিল যে প্রিয়া যখন ফিরবে, তখন সে যেন এক সুরক্ষিত, সম্মানিত জীবন পায়। তার অতীত যেন তাকে টেনে রাস্তায় নামিয়ে না আনে। সে আকাশের দিকে তাকালো, যেন নিজেকেই প্রশ্ন করছে, আমি কি ভুল করলাম? পরদিন সকালে প্রিয়া কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি শহরের পুরনো চকের দিকে রওনা দিল। তার সঙ্গে ২ জন পুলিশকর্মী ছিল, কিন্তু সে নিজেই সামনে এগিয়ে যাচ্ছিল। সেই চক যেখান থেকে অভিরূপের পুরনো হিসাবের শুরু হয়েছিল। সেখানে এক পুরনো বিল্ডিংয়ের ওপর বোর্ড লাগানো ছিল, মালহোত্রা ফাইন্যান্স। এটাই সেই জায়গা যেখান থেকে অভিরূপ টাকা ধার নিয়েছিল। প্রিয়া ভেতরে পা রাখতেই বাতাসে তামাকের গন্ধের সঙ্গে লোভের এক তীব্র মিশ্রণ পাওয়া গেল। সামনে বসা রাহুল তাকে দেখেই হাসল। তার হাসিতে শ্রদ্ধার চেয়ে ধূর্ততা বেশি ছিল। আরে, ম্যাডাম নিজে এসেছেন, সে চেয়ার থেকে উঠে বলল। প্রিয়ার গলা শান্ত ছিল, কিন্তু চোখ ছিল শক্ত। আমার স্বামী অভিরূপের পুরো হিসাব চাই। রাহুল ফাইল খুলল, কাগজ উল্টে ধীর স্বরে বলল, ৫ লাখের ঋণ ছিল, সুদ মিলিয়ে ১০ লাখ হয়েছে। প্রিয়া চমকে উঠল, এত সুদ? এটা তো বেআইনি। রাহুল হেসে বলল, আইন বইয়ে ভালো লাগে ম্যাডাম, মাটিতে পরিস্থিতি অন্যরকম হয়। প্রিয়া বুঝতে পারল যে এটা শুধু টাকার খেলা নয়, এটা চাপ দেওয়ার চেষ্টা। সে কড়া গলায় বলল, এখন পরিস্থিতি বদলাবে। কিন্তু রাহুলের চোখে বিন্দুমাত্র ভয় ছিল না। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, রাজনীতিতে সবার হাত থাকে, আপনি নতুন, এখনও অনেক কিছু বোঝা বাকি আছে। এটা শুনে প্রিয়ার মনে সন্দেহের একটা গভীর রেখা ফুটে উঠল। এই বিষয়টা কি শুধু অভিরূপ আর রাহুলের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে কোনো বড় খেলা চলছে? তার মনে পড়ল, জেলার এক বড় নেতা, বিধায়ক মনীষ পাণ্ডে, তার নিয়োগ নিয়ে খুশি ছিলেন না। এসব কি তারই জাল? ওদিকে অভিরূপ খবর পেল যে প্রিয়া নিজে ফাইন্যান্স অফিসে গিয়েছে। তার বুক কেঁপে উঠল। সে জানত এই জালে যত জড়াবে, ততই গভীরে ফেসে যাবে। সে সরাসরি প্রিয়ার বাংলোয় পৌঁছল। দুজনে সামনাসামনি দাঁড়িয়েছিল। ঘরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। তুই কেন গেলি ওখানে? অভিরূপ ধীর কিন্তু অস্থির স্বরে জিজ্ঞাসা করল। প্রিয়া তার দিকে তাকাল। চোখে দৃঢ়তা ছিল। কারণ এটা শুধু তোমার বিষয় নয়, এটা আমারও। অভিরূপ মাথা নিচু করে নিল। আমি ভেবেছিলাম তোর জয়ের পর সব ঠিক হয়ে যাবে,
কিন্তু আমি এটা ভাবিনি যে মানুষ তোকে লক্ষ্য বানাবে। প্রিয়ার গলা নরম হয়ে গেল। তুমি আমাকে দুর্বল ভেবেছিলে নাকি? অভিরূপ প্রথমবার তার চোখে সরাসরি তাকিয়ে বলল, না, আমি তোকে আমার শক্তি ভেবেছিলাম, তাই তোকে বাঁচাতে চেয়েছিলাম। তাদের মাঝখানের ব্যথা এখন শব্দে রূপ নিতে শুরু করেছিল। কিন্তু তখনই প্রিয়ার ফোন বেজে উঠল। অন্য পাশ থেকে এক অজানা গলা ভেসে এলো। ম্যাডাম, যদি নিজের স্বামীকে বাঁচাতে চান তবে ফাইল বন্ধ করে দিন, নয়তো পরের খবর শুধু কাগজে নয়, রাস্তাতেও হবে। ফোন কেটে গেল। প্রিয়ার হাত কাঁপল, কিন্তু মুখ ছিল শক্ত। এটা সরাসরি হুমকি ছিল। অভিরূপ তার চোখে তাকিয়ে বুঝতে পারল যে খেলা এখন বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। সে ধীরে ধীরে বলল, বলেছিলাম না, এটা সহজ নয়। প্রিয়া গভীর শ্বাস নিল। এখন এটা শুধু ঋণের বিষয় নয়, এটা সিস্টেমের পচন পরিষ্কার করার প্রশ্ন। বাইরে রাতের অন্ধকার আরও গভীর হয়েছিল, কিন্তু সেই অন্ধকারে এক নতুন আগুন জ্বলে উঠেছিল। একজন স্ত্রীর, একজন অফিসারের এবং একজন মানুষের। গল্প এখন শুধু সম্পর্কের ছিল না, এটা ক্ষমতা, ষড়যন্ত্র এবং সত্যের লড়াই হতে চলেছিল। আর সেই রাতেই শহরের এক জনশূন্য মোড়ে অভিরূপের ঠেলাগাড়িতে কেউ আগুন লাগিয়ে দিল। সকালের সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, তার আগেই সারা শহরে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বাসস্ট্যান্ডে অভিরূপের সিঙাড়ার ঠেলাগাড়ি রাতে পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ জমায়েত হয়েছিল, কেউ দুঃখ প্রকাশ করছিল, কেউ ফিসফিস করে কথা বলছিল, আর কিছু মানুষ স্রেফ তামাশা দেখছিল। পোড়া কাঠের গন্ধ বাতাসে মিশেছিল। অভিরূপ চুপচাপ সেই ছাইয়ের স্তূপের দিকে তাকিয়েছিল। তার চোখে জল ছিল না, কিন্তু সেই শূন্যতা যে কোনো আর্তনাদের চেয়েও বেশি ভয়াবহ ছিল। সে জানত এটা শুধু একটা ঠেলাগাড়ি নয়, এটা একটা সতর্ক বার্তা ছিল। প্রিয়া খবর পাওয়া মাত্রই এক পলক সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছে গেল। পুলিশ আগে থেকেই ছিল, কিন্তু ভিড়ের মধ্যে গুঞ্জন চলছিল। নতুন ম্যাডাম এলো আর প্রথম দিনেই ঝামেলা। প্রিয়া পোড়া ঠেলাগাড়িটি দেখল, তারপর অভিরূপকে। তার আঙুলগুলো ছাই মাখা লোহার কাঠামোটি ছুঁয়ে দেখছিল। সে কিছুই বলল না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলছিল। প্রিয়া ধীর গলায় জিজ্ঞাসা করল, কাল রাতে তুমি এখানে ছিলে? অভিরূপ মাথা নাড়ল, না, আমি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম। পুলিশ অফিসার রিপোর্ট দিল, ম্যাডাম, পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে, পরিষ্কার ষড়যন্ত্র মনে হচ্ছে। প্রিয়ার মুখ শক্ত হয়ে গেল। এখন বিষয়টা পরিষ্কার ছিল, হুমকি শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি। সে তৎক্ষণাৎ নির্দেশ দিল চারপাশের সিসিটিভি ফুটেজ বের করার জন্য। কিছু দোকানের ক্যামেরা কাজ করছিল। ফুটেজে মাঝরাতে একটি কালো এসইউভি দেখা গেল, যা কয়েক মিনিটের জন্য ঠেলাগাড়ির পাশে থেমেছিল। নাম্বার প্লেট ঝাপসা ছিল, কিন্তু গাড়ির মডেল চেনা যাচ্ছিল। সেই একই মডেল যা শহরের বিধায়ক মনীষ পাণ্ডের বহরে প্রায়ই দেখা যায়। প্রিয়ার মনে সন্দেহের রেখা গভীর হল। সত্যি কি এসব রাজনৈতিক চাপের অংশ? অভিরূপের ঋণ কি শুধু একটা অজুহাত? ওদিকে অভিরূপের ভেতরে তুফান উঠছিল। সে ধীর গলায় বলল, প্রিয়া, বাদ দে, এই লোকগুলো বিপজ্জনক, আমি আবার অন্য কিছু করে নেব। প্রিয়া তার দিকে ঘুরে তাকাল। তার চোখে এখন জল নয়, আগুন ছিল। প্রতিবার তুমি কেন পিছিয়ে যাও? 4 বছর আগে তুমি নিজের স্বপ্ন ছেড়েছিলে, এখন কি নিজের সম্মানও ছেড়ে দেবে? অভিরূপ চুপ হয়ে গেল। সে জানত প্রিয়া এখন শুধু তার স্ত্রী নয়, সে একটা দায়িত্ব, একটা শক্তি যা অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। সেদিন দুপুরেই প্রিয়া জেলার সব অফিসারদের মিটিং ডাকল। তার গলা ঠান্ডা ছিল, কিন্তু শব্দগুলো ধারালো। এই জেলায় অবৈধ তোলাবাজি আর সুদঘোরদের জাল শেষ হবে, এর পেছনে যে কেউ থাকুক না কেন। ঘরে বসা কিছু অফিসারের নজর নিচু হয়ে গেল। কারো মুখে ঘাবড়ানো ভাব পরিষ্কার ছিল। সন্ধে হতে হতে আরও একটি চমকে দেওয়া খবর এলো। মালহোত্রা ফাইন্যান্সের রাহুল মালহোত্রা নিখোঁজ। তার অফিস বন্ধ পাওয়া গেছে, ফাইলগুলো ছিল না। যেন কেউ রাতারাতি সব পরিষ্কার করে দিয়েছে। প্রিয়া বুঝতে পারল এই খেলা তার ধারণার চেয়েও বড়। রাতে যখন সে বাংলোয় ফিরল, অভিরূপ বাইরে বাগানে বসেছিল। বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু দুজনের মাঝখানের দূরত্ব তার চেয়েও বেশি ঠান্ডা। অভিরূপ ধীর স্বরে বলল, যদি তোর কিছু হয়ে যায় তবে? প্রিয়া তার দিকে তাকাল। যদি আমরা চুপ থাকি তবে অনেকের রোজ কিছু না কিছু হতে থাকবে। সেই মুহূর্তে তার ফোন আবার বেজে উঠল। এবার একটা ভিডিও ক্লিপ এলো। ভিডিওতে অভিরূপকে দেখানো হচ্ছিল যেন সে নিজেই নিজের ঠেলাগাড়িতে আগুন লাগাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ভিডিওটি এডিট করা, কিন্তু আম জনতার জন্য তা সত্যি হয়ে উঠতে পারে। নিচে লেখা ছিল, সত্যি সামনে আনার চেষ্টা করবেন না। প্রিয়ার শ্বাস আটকে গেল।
এটা শুধু হুমকি নয়, একটা চাল ছিল, তার ভাবমূর্তি নষ্ট করার, তার স্বামীকে অপরাধী সাজানোর। অভিরূপ ভিডিওটি দেখল আর রাগে মুঠি শক্ত করল। এই লোকগুলো আমাদের ভাঙতে চায়। প্রিয়া প্রথমবার অনুভব করল যে লড়াই শুধু বাইরের নয়, এটা মনস্তাত্ত্বিকও। তাদের ভয় দেখানো হচ্ছে, আলাদা করা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে দৃঢ় স্বরে বলল, এখন এই খেলা শেষ হবে, আর শুরু হবে আসল রহস্য উন্মোচন। সেই রাতেই সে তার পুরনো ব্যাচমেট এবং বর্তমানে ক্রাইম ব্রাঞ্চে কর্মরত এক অফিসারকে কল করল। আমার তোমার সাহায্য চাই, এই বিষয়টা শুধু জেলার নয়, একটা নেটওয়ার্কের। অন্য পাশ থেকে জবাব এলো, প্রিয়া, যদি তুই এই জাল নাড়াচাড়া করিস তবে পিছিয়ে আসিস না, কারণ এর সুতো অনেক দূর পর্যন্ত যায়। বাইরে হাওয়া তীব্র হয়েছিল, পোড়া ঠেলাগাড়ির ছাই এখনও বাসস্ট্যান্ডে পড়েছিল, কিন্তু সেই ছাইয়ের নিচেই এক নতুন আগুনের ফুলকি জন্ম নিয়েছিল। আর গল্প এখন শুধু অভিরূপ আর প্রিয়ার ছিল না, এটা একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই হতে চলেছিল। রাত গভীর ছিল, কিন্তু প্রিয়ার অফিসের আলো এখনও জ্বলছিল। টেবিলে ছড়িয়ে থাকা ফাইল, ল্যাপটপের স্ক্রিনে চলতে থাকা সিসিটিভি ফুটেজ এবং মনে দানাবাঁধা প্রশ্ন, সব একে অপরের সঙ্গে জড়িয়েছিল। ক্রাইম ব্রাঞ্চ থেকে পাওয়া প্রাথমিক তথ্য তার সন্দেহকে আরও মজবুত করেছিল। কালো এসইউভিটির রেজিস্ট্রেশন সরাসরি কোনো ছোটখাটো মানুষের নামে নয়, বরং একটি ট্রাস্টের নামে ছিল, জনহিত উন্নয়ন ট্রাস্ট। আর এই ট্রাস্ট কার আশ্রয়ে ছিল? বিধায়ক মনীষ পাণ্ডে। বিষয়টা এখন পরিষ্কার হচ্ছিল, কিন্তু পুরোপুরি নয়। কোনো এক ছায়া এখনও বাকি ছিল। প্রিয়া চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। 4 বছর আগের সেই দিনটি তার সামনে ভেসে এলো, যখন অভিরূপ বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের সঞ্চয়, নিজের গয়না, এমনকি নিজের বাবার জমির এক অংশ বন্ধক রেখেছিল, যাতে সে দিল্লি গিয়ে পড়তে পারে। সে কখনো জিজ্ঞাসা করেনি যে টাকা কোথা থেকে এলো। সে শুধু জানত, অভিরূপ বলেছিল, তুই শুধু পড়। সেই সময় থেকেই কি এই ঋণের জাল বোনা হয়েছিল? ওদিকে অভিরূপ নিজের ঘরে একা বসেছিল। পোড়া ঠেলাগাড়ির গন্ধ যেন এখনও তার আঙুলে লেগে আছে। সে জানত যে কাহিনী শুধু সুদখোরদের নয়। সে অনেক দিন ধরে একটি কথা লুকিয়ে রেখেছিল, এমন একটি কথা যা যদি সামনে আসে তবে প্রিয়ার লড়াই আরও কঠিন হয়ে যেতে পারে। 4 বছর আগে যখন সে টাকা ধার নিয়েছিল, তখন শর্ত শুধু সুদের ছিল না। রাহুল মালহোত্রা তার কাছ থেকে আরও একটি প্রতিশ্রুতি নিয়েছিল, প্রয়োজন পড়লে তুই আমাদের কাজে আসবি। সেই সময় অভিরূপ ভেবেছিল এটা শুধু নিয়ম রক্ষার কথা, কিন্তু পরে সে অনুভব করল যে এই লোকগুলো ছোটখাটো কাজ করে না। অবৈধ জমি কেনাবেচা, জাল নথিপত্র এবং নির্বাচনের সময় নগদ লেনদেন, সবকিছুই ওই জালের অংশ ছিল। পরদিন সকালে প্রিয়া একটি সিল করা খাম পেল। ভেতরে কিছু ছবি ছিল। ছবিতে অভিরূপ কিছু অচেনা লোকের সঙ্গে দাঁড়িয়ে আছে একটি গুদামের বাইরে। ছবিগুলো ঝাপসা ছিল, কিন্তু মুখ চেনা যাচ্ছিল। ওই গুদামটি সেটাই যেখানে সম্প্রতি অবৈধ মদ উদ্ধার হয়েছে। সঙ্গে একটা নোট ছিল, সত্যি জানতে চাইলে নিজের ঘর থেকেই শুরু করুন। প্রিয়ার হাত কেঁপে উঠল। অভিরূপ কি তার কাছে এমন কিছু লুকিয়েছিল যা তার গোটা লড়াইকে নড়িয়ে দিতে পারে? মন বলছিল না, কিন্তু মস্তিষ্ক প্রশ্ন তুলছিল। সে ঠিক করল যে এখন সত্যি সরাসরি অভিরূপের কাছেই শুনবে। সন্ধ্যায় যখন অভিরূপ তার সামনে বসল, ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। প্রিয়া কোনো ভূমিকা না করে ছবিগুলো তার সামনে রাখল। অভিরূপের মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ বন্ধ করল, যেন কোনো পুরনো ক্ষত আবার খুলে গেছে। এটা কবেকার? প্রিয়া শান্ত অথচ শক্ত স্বরে জিজ্ঞাসা করল। অভিরূপ ধীর গলায় বলল, 2 বছর আগের। ওরা আমাকে ডেকেছিল, বলেছিল স্রেফ সাক্ষ্য দিতে হবে। আমি মানা করেছিলাম তো হুমকি দিল যে তোর পড়াশুনো আটকে দেবে, ঋণ সাথে সাথে উসুল করবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রিয়া। আমি ভেবেছিলাম যদি তোর কিছু হয় তবে। প্রিয়ার ভেতরের রাগ আর কষ্ট একসাথে দানা বাঁধল। তাই তুমি ওদের সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিলে? অভিরূপ মাথা নিচু করল। আমি কোনো বেআইনি কাজ করিনি, কিন্তু ওখানে উপস্থিত ছিলাম, আর সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। প্রিয়া বুঝতে পারল যে এই ছবিগুলো এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেউ ইচ্ছে করে সময়ের অপেক্ষা করেছিল, আর সেই জেলায় আসামাত্রই পুরনো পাতা খুলে দেওয়া হলো। এরই মধ্যে ক্রাইম ব্রাঞ্চ থেকে কল এলো, প্রিয়া, আমরা ট্রাস্টে অ্যাকাউন্টে বড় আকারে সন্দেহজনক লেনদেন পেয়েছি, আর এই ট্রানজ্যাকশনগুলোতে নির্বাচনী ফান্ডিংয়ের লিঙ্কও দেখা যাচ্ছে। মানে পরিষ্কার ছিল, এটা শুধু সুদখোরদের বিষয় নয়, একটা গোটা রাজনৈতিক আর্থিক নেটওয়ার্ক। আর অভিরূপ সেই জালে এক দুর্বল কড়ি হয়ে গিয়েছিল। রাত বাড়তে থাকল, কিন্তু সত্যের আস্তরণ খুলতে থাকল। প্রিয়া জানালা দিয়ে বাইরে তাকাল। শহর ঘুমাচ্ছে,
কিন্তু তার ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পাশে তার পদ, তার দায়িত্ব, অন্য পাশে তার স্বামী, তার বিশ্বাস। অভিরূপ ধীরে ধীরে বলল, যদি আমার কারণে তোর কোনো ক্ষতি হয় তবে আমি নিজেই সামনে চলে আসব, সব কবুল করে নেব। প্রিয়া সাথে সাথে তার দিকে তাকাল। সত্য থেকে পালানো নয়, কিন্তু মিথ্যেকে সত্যি হতে দেওয়া যাবে না। সেই মুহূর্তেই সে অনুভব করল যে এই লড়াই এখন ব্যক্তিগত হয়ে গেছে। সিস্টেমের নোংরা পরিষ্কার করার আগে তাকে নিজের ঘরের চারপাশের ছায়া সরিয়ে ফেলতে হবে। আর তখনই বাইরে জোরে ব্রেক কষার আওয়াজ হল। বাংলোর গেটে কেউ একটা পাথর ছুঁড়ল। পাথরে বাঁধা আরও একটি কাগজ, যাতে লেখা ছিল, পরের পদক্ষেপ ভেবে চিনতে নিন, নয়তো অতীত নিজেই সামনে চলে আসবে। প্রিয়া সেই কাগজটি হাতে নিল। তার চোখে এখন ভয় ছিল না, শুধু একটা স্থির অটল সিদ্ধান্ত ছিল। খেলা এখন প্রকাশ্যে চলে এসেছে। রাতের সেই ঠান্ডা বাতাস যেন এখন শুধু আবহাওয়া নয়, একটা সতর্কতা হয়ে গিয়েছিল। বাংলোর বাইরে ছোড়া পাথরটি এখনও সিঁড়ির কাছে পড়েছিল, আর তার সাথে বাঁধা কাগজটি বারবার প্রিয়ার চোখের সামনে ঘুরছিল। পরের পদক্ষেপ ভেবে চিনতে নিন, নয়তো অতীত নিজেই সামনে চলে আসবে। এটা শুধু হুমকি ছিল না, এটা পরিষ্কার ইশারা ছিল যে খেলা এখন ব্যক্তিগত হয়ে গেছে। প্রিয়া কাগজটি ভাঁজ করল, টেবিলে রাখল, এবং কিছু মুহূর্ত খামোশ দাঁড়িয়ে রইল। ঘরে অভিরূপ ছিল, কিন্তু দুজনের মাঝে যেন শব্দের সেতু ভেঙে গিয়েছিল। সত্য সামনে আসার দোরগোড়ায় দাঁড়িয়েছিল, আর তারপরে কি হবে তা দুজনেই জানত না। সকাল হতেই প্রিয়া ঠিক করে নিল যে এখন পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। সে ক্রাইম ব্রাঞ্চ থেকে আসা রিপোর্টটি আবার পড়ল। জনহিত উন্নয়ন ট্রাস্টের অ্যাকাউন্টে গত ৩ বছরে কোটির লেনদেন হয়েছে। টাকার উৎস অস্পষ্ট ছিল, কিন্তু ব্যয়ের এক বড় অংশ নির্বাচনী প্রচার এবং জমি কেনায় খরচ হয়েছে। নথিপত্রে অনেক জায়গায় জাল স্বাক্ষর এবং বেনামি লেনদেনের উল্লেখ ছিল। কিন্তু যে কথাটি সবচেয়ে বেশি বিদ ছিল তা হল একটি পুরনো ফাইল, যাতে অভিরূপের নাম একজন সাক্ষী হিসেবে নথিভুক্ত ছিল। সেই একই গুদাম, সেই একই জমির কেনাবেচা, আর তারপরেই হঠাৎ সেই জমির দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল। প্রিয়া অভিরূপকে ডাকল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু কড়াকড়ি ছিল। আমার সব সত্যি জানতে হবে, কোনো লুকোচুরি ছাড়া। অভিরূপ কয়েক পলক তার দিকে তাকাল, যেন ঠিক করছে এবার কতটা বলতে হবে। তারপর সে গভীর শ্বাস নিল এবং বলল, 2 বছর আগে রাহুল আমাকে ফোন করেছিল। বলেছিল স্রেফ একটা মিটিংয়ে আসতে হবে। সেখানে কিছু লোক ছিল, মনীষ পাণ্ডেও ছিল। তারা বলেছিল যে এই জমি উন্নয়নের জন্য কেনা হচ্ছে, আর এটা স্রেফ কাগজের আনুষ্ঠানিকতা। আমি বুঝে গিয়েছিলাম যে বিষয়টা পরিষ্কার নয়, কিন্তু তারা পরিষ্কার বলল, যদি মানা করি তবে তোর স্ত্রীর পড়াশোনা বিপদে পড়বে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রিয়া। আমি ভেবেছিলাম যদি তোর স্বপ্নের কিছু হয় তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। প্রিয়ার চোখে কষ্ট ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল। তুমি কি কোনো জাল নথিপত্রে সই করেছিলে? অভিরূপ সাথে সাথে মাথা নাড়ল। না, আমি স্রেফ সাক্ষ্য দিয়েছিলাম যে আমি ওখানে ছিলাম, কিন্তু সেটাই যথেষ্ট ছিল। এটাই সেই ফাটল ছিল যা দিয়ে পুরো ষড়যন্ত্র ভেতরে ঢুকেছিল। কেউ অভিরূপকে দাবার কটির মতো ব্যবহার করেছিল, শুধু টাকার জন্য নয়, বরং ভবিষ্যতে চাপ দেওয়ার জন্য। সেই দুপুরে আরও একটি চমকপ্রদ তথ্য এলো। ক্রাইম ব্রাঞ্চ গুদামের মালিককে হেফাজতে নিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর সে কবুল করল যে গুদামটি অবৈধ মদ এবং নগদ টাকা মজুত করার জন্য ব্যবহার করা হতো, আর সবকিছু ট্রাস্টের ইশারায় চলত। যখন তাকে জিজ্ঞাসা করা হলো অভিরূপের নাম কেন জড়ানো হয়েছে, সে বলল সে সহজ লক্ষ্য ছিল। উচ্চশিক্ষিতা স্ত্রী, গরিব স্বামী, চাপ দেওয়া সহজ ছিল। এটা শুনে প্রিয়ার রক্ত টকবক করে উঠল। কেউ তার সম্পর্ককেই অস্ত্র বানিয়ে নিয়েছিল। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। সেই সন্ধ্যায় প্রিয়া একটি গোপন কল পেল। অন্য পাশ থেকে এক বৃদ্ধের গলা ভেসে এলো, ম্যাডাম, যদি সত্যি জানতে চান তবে পুরনো মিলের পেছনের গুদামে চলে আসুন, কিন্তু একা। এটা পরিষ্কার জাল হতে পারত, কিন্তু প্রিয়া ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তা ছাড়াই স্রেফ একজন নির্ভরযোগ্য অফিসারকে দূর থেকে সতর্ক রেখে ওই পুরনো এলাকার দিকে এগোল। মিলের পেছনের গুদামটি নির্জন ছিল। মরচে ধরা দরজা, ভাঙা জানালা এবং ভেতরে গভীর অন্ধকার। সে ভেতরে ঢুকতেই সেই বৃদ্ধ লোকটি সামনে এলো। সে ট্রাস্টের পুরনো অ্যাকাউন্ট্যান্ট ছিল, যে সম্প্রতি চাকরি ছেড়েছে। সে কাঁপা হাতে একটি পেন ড্রাইভ প্রিয়াকে দিল। এতে সব আছে, জাল অ্যাকাউন্টের ডিটেলস, নগদ ট্রান্সফার এবং আপনার ফাইলও। আমার ফাইল? হ্যাঁ, 4 বছর আগেই যখন আপনি দিল্লি গিয়েছিলেন তখনই আপনার নাম প্রথমবার এই নেটওয়ার্কের তালিকায় নাম লেখানো হয়েছিল। তারা জানত আপনি আইএএসের প্রস্তুতি নিচ্ছেন।
তারা ভেবেছিল যদি আপনি পাস করে যান তবে আপনাকে ব্যবহার করা যাবে, আর যদি না হন তবে অভিরূপের ঋণের বোঝা দিয়ে আপনাকে সবসময় দাবিয়ে রাখা যাবে। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মানে এই ষড়যন্ত্র আজকের নয়, 4 বছর পুরনো ছিল। সেই মুহূর্তে বাইরে শোরগোল হলো। কিছু লোক গুদামের দিকে এগোচ্ছিল। বৃদ্ধ অ্যাকাউন্টেন্ট ঘাবড়ে গেল। ওই লোকগুলো আমাকে খুঁজছে, আমিই খবর ফাঁস করেছিলাম। প্রিয়া সাথে সাথে তার অফিসারকে সিগন্যাল দিল। পুলিশের গাড়ি কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেল। হুড়ুহুড়ি শুরু হলো। দুজনকে ধরা হলো, কিন্তু আসল মুখ এখনও দূরে ছিল। বাংলায় ফেরার সময় প্রিয়ার মনে একটাই প্রশ্ন ছিল, অভিরূপ কি অজান্তেই ওই ষড়যন্ত্র শুরু হতে দিয়েছিল, নাকি সেও ততটাই শিকার যতটা সে নিজে? রাতে যখন দুজনের সামনাসামনি বসল, প্রিয়া পেনড্রাইভের কথা জানাল। অভিরূপ তার চোখে তাকাল এবং প্রথমবার তার গলা ভেঙে গেল। আমাকে ক্ষমা করে দিস, যদি আমি সেদিন সাহস দেখাতাম তবে হয়তো এসব হতো না। প্রিয়া ধীর স্বরে বলল, ভুলটা ভয়ের ছিল, ইচ্ছের নয়। কিন্তু এখন আমাদের ভয় থেকে নয়, সত্য দিয়ে লড়তে হবে। পরদিন প্রেস কনফারেন্স ডাকা হল। প্রিয়া প্রকাশ্যে অবৈধ ট্রাস্ট, সুদখোর এবং জমি কেলেঙ্কারির তদন্তের ঘোষণা করল। শহরে চাঞ্চল্য শুরু হল। বিধায়ক মনীষ পাণ্ডে বয়ান দিলেন এসব রাজনৈতিক প্রতিহিংসার কাজ, কিন্তু নথিপত্র এবং ডিজিটাল রেকর্ড এখন আর লুকানো সম্ভব ছিল না। এরই মধ্যে অভিরূপ এক বড় সিদ্ধান্ত নিল। সে নিজে পুলিশের কাছে গেল এবং বয়ান রেকর্ড করাল। সে কবুল করল যে সে ওই মিটিংয়ে উপস্থিত ছিল এবং চাপের মুখে এসেছিল। তার এই পদক্ষেপ খেলা ঘুরিয়ে দিল। এখন সে আসামি নয়, সাক্ষী হয়ে উঠল। কিন্তু বিপদ এখনও কাটেনি। সেই রাতেই অভিরূপের উপর হামলা হল। দুজন মুখোশধারী বাইকে এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। সে মারাত্মকভাবে জখম হল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে প্রিয়ার প্রথমবার মনে হল এই লড়াই কতটা কঠিন। ডাক্তাররা জানালেন প্রাণ সংশয় নেই, কিন্তু কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে। হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় ছিল। প্রশ্ন, ক্যামেরা, অভিযোগ সব একসাথে। কিন্তু প্রিয়ার চোখে এখন স্রেফ একটি জিনিস ছিল, দৃঢ়তা। সে হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে ঠিক করল, এখন এটা শুধু কেস নয়, এটা ন্যায়ের লড়াই, যা অসম্পূর্ণ রাখা হবে না। কিছুদিন পর ক্রাইম ব্রাঞ্চ অবশেষে সেই প্রমাণগুলো জোগাড় করল, যা সরাসরি মনীষ পাণ্ডে পর্যন্ত পৌঁছাল। ব্যাংক রেকর্ড, কল ডিটেলস এবং ট্রাস্টের জাল নথিপত্র সব একসাথে। গ্রেফতারি পরোয়ানা জারি হল। শহরে শোরগোল পড়ে গেল। যখন মনীষ পাণ্ডেকে গ্রেফতার করা হলো, তখন সে যাওয়ার সময় একটা কথা বলল, এই খেলা এখনও শেষ হয়নি। কিন্তু এবার প্রিয়া জানত সত্যের শেকড় অনেক গভীরে চলে গেছে। হাসপাতালে শুয়ে অভিরূপ যখন টিভিতেই খবর দেখল, তার চোখে জল চলে এলো। তুই জিতে গেলি, সে ধীর গলায় বলল। প্রিয়া তার হাত ধরল। না, আমরা জিতেছি। অতীতের ফাটল মেটানো সহজ ছিল না, কিন্তু তারা সত্যের পথ বেছে নিয়েছিল, আর সত্য আসতে দেরি হলেও আসে ঠিকই। এখন কাহিনী এক নতুন মোড়ে, যেখানে ছাই থেকে উঠে ভরসা আবার জন্ম নিচ্ছে। হাসপাতালের সাদা দেয়ালের মাঝে সময় যেন ধীর হয়ে গিয়েছিল। অভিরূপের মাথায় বাঁধা পট্টি এবং হাতে লাগানো ড্রিপ দেখে প্রিয়ার ভেতরে এমন এক নীরবতা নেমে এসেছিল, যা শব্দের অতীত। সে জেলা শাসক ছিল, শত শত সিদ্ধান্ত নিয়েছিল, ডজন ডজন চাপ সামলেছিল, কিন্তু সেই বিছানায় শুয়ে থাকা নিজের স্বামীকে দেখে প্রথমবার তার নিজের শক্তি দুর্বল মনে হচ্ছিল। তবুও তার চোখে ভাঙন ছিল না, তাতে ছিল এক অটল সংকল্প। এখন এই লড়াই শুধু সিস্টেমের নয়, তার নিজের জীবনেরও ছিল। হামলার পর শহরের পরিবেশ বদলে গিয়েছিল। মিডিয়া চ্যানেলে অনবরত বিতর্ক চলছিল। এই হামলা কি ষড়যন্ত্রের অংশ? জেলাশাসক কি নিজের পদের অপব্যবহার করছেন? প্রতিটি স্ক্রিনে সেই একই মুখ, সেই একই প্রশ্ন। বিরোধী দল একে রাজনৈতিক রং দিচ্ছিল, তো শাসক গোষ্ঠী আত্মপক্ষ সমর্থন করে বয়ান দিচ্ছিল। কিন্তু আদালতের সিঁড়িতে সত্যের মুখোমুখি হওয়া কোনো টিভি বিতর্কের চেয়ে অনেক বেশি কঠিন হয়। কিছুদিনের মধ্যেই কেস আনুষ্ঠানিকভাবে বিশেষ আদালতে পৌঁছাল। অভিযোগ ছিল গুরুতর: অবৈধ আর্থিক লেনদেন, সুদখোরি, জমি কেলেঙ্কারি, জাল ট্রাস্টের মাধ্যমে অর্থ পাচার এবং সাক্ষীদের হুমকি দেওয়া। মনীষ পাণ্ডে এবং তার সহযোগীদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। কিন্তু আসল চ্যালেঞ্জ এখন শুরু হল, প্রমাণগুলোকে আদালতে টিকিয়ে রাখা। প্রিয়া জানত যে প্রতিটি নথি, প্রতিটি ডিজিটাল রেকর্ডের আইনি বৈধতা প্রমাণ করতে হবে। সে নিজেকে কেস থেকে প্রশাসনিকভাবে আলাদা করে নিল, যাতে কেউ না বলতে পারে যে সে নিজের পদের সুবিধা নিচ্ছে। সে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অনুরোধ করল যেন তদন্ত কোনো স্বাধীন সংস্থার হাতে তুলে দেওয়া হয়। এই পদক্ষেপটি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এখন মামলাটি পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত।